দিল্লি বিমানবন্দরের তথ্য উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ ঢাকা, ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা প্রতিবাদ। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দফতর। দেশে এনে মুখোমুখি করা হবে বিচারে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে, যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। টিভি সাংবাদিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদারিত্ব নিশ্চিতে সরকার প্রধানের সহযোগিতা চাইলেন নীতি নির্ধারকরা। সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয় সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, নিহত একজন, আহত অন্তত 20 জন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার অনুশীলন। চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে পারছেন না তাগলিয়াফিকো। গোলরক্ষক মার্টিনেজের চোট কেটে যাওয়ায় স্বস্তি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে দিল্লিতে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। দুপুরে দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা এবং প্রতিবাদের পাশাপাশি এই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধরনের ঘটনাকে কেবল দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কেন এমন হলো সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ আর খোঁজ খবর নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ঘটনা রোববার সন্ধ্যা নাগাদ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইন্ডিয়ান ওশেন ড্রিমস সম্মেলনে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সে সময় প্রতিমন্ত্রী পদমর্যাদার ডাক্তার জাহেদকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে বিমানবন্দর ইমিগ্রেশন। এমনকি দিল্লির বাংলাদেশ মিশন ভারত সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের পরও সুরাহা হয়নি বিষয়টি। পরে মধ্যরাতে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা। সকাল 11:30টার দিকে দেশে পৌঁছান তিনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সরকার দুপুরেই তলব করে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে। এ ঘটনায় ঢাকা যে চরম ক্ষুব্ধ তা তাকে আনুষ্ঠানিকভাবে জানান দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান। আর এ ধরনের ঘটনা যে ঢাকা ভালোভাবে নেয়নি তা স্পষ্ট করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দিল্লি এয়ারপোর্টে, সেই বিষয়ে সরকারের বা পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানটা আমরা জানতে চাই শুধু। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন। ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেই, তারপরে আমাদের যে পদক্ষেপ নেওয়া সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। এই ঘটনা সীমান্তে পুশিন সহ নানা ইস্যুতে টানাপোড়েনে থাকা ঢাকা দিল্লি সম্পর্কে জটিলতা আরও বাড়ালো কিনা সে আলোচনা চলছে কূটনীতির অন্তর্মহলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে হবে। পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে যে এরই মধ্যে বেনজির আহমেদকে ফেরাতে নথিপত্র তৈরির কাজ শুরু হয়েছে। সাবেক আরেক আইজিপির মতে একমাত্র কূটনৈতিক চ্যানেলেই বেনজিরকে দেশে ফেরানো সম্ভব।
একসময়ের অতি ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক ও সবশেষ পুলিশের শীর্ষ পদ আইজিপি ছিলেন। দুর্নীতির বিস্তর অভিযোগ নিয়ে গোপনে দেশ ছাড়েন বেনজির। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে 12 জুন দুবাই পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশ সদর দপ্তর বলছে, বেনজিরকে ফেরাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্তের সারসংক্ষেপ সহ অপরাধের বিবরণ পাঠাতে হবে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের আদালত এসব নথিপত্র যাচাই করবে। গ্রহণযোগ্য হলে সাবেক এই আইজিপিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে আরব আমিরাত। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। পুলিশের আরেক সাবেক আইজিপি বলেছেন, বেনজিরকে দেশে ফিরিয়ে আনা চ্যালেঞ্জ, তবে দুই দেশের সরকারের সদিচ্ছা আর আন্তরিকতা থাকলে সেটা সম্ভব হবে। বাংলাদেশের সরকার এবং যেখানে আসে সে ইউএই সরকারের যদি সদিচ্ছা থাকে, আগামী 1 ঘন্টার মধ্যেই তাকে আনা যায়। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর 7 সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সে তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। মানবাধিকার কর্মীরা বলছেন, ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারের নজির এই বেনজির। শুধুমাত্র যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তা না, তার বিরুদ্ধে মানুষকে গুম করা, মানুষকে টর্চার করা অভিযোগ আছে। অর্থাৎ সুপ্রিয়র রেসপন্সিবিলিটির জায়গা থেকে সে দায় এড়াতে পারবে না। ফলে আমার বিশ্বাস যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে অচিরেই বাংলাদেশে ফেরত আনা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আছে। ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে আমাদের যে পারস্পরিক সহায়তা ফ্রেমওয়ার্কের আওতায় কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কয়টি ওয়ারেন্ট আছে সেগুলো দিয়ে সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের আসামি প্রত্যর্পণ চুক্তি নেই, তাই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেনজিরকে দেশে আনতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেদনের সাড়া দিয়ে তারা এই আসামিকে বাংলাদেশে ফেরত দেবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সামিং আপ হয়েছে আসামি পক্ষ থেকে। সাংবাদিকতায় পেশাদারিত্ব নিশ্চিত করতে সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন বেসরকারি টেলিভিশনের নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তারা বলেছেন যে 17 বছর গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নবিদ্ধ। সাংবাদিকদের সুরক্ষা এবং স্বাধীন গণমাধ্যম কমিশনের দাবি জানিয়েছেন তারা। প্রেস সচিব জানিয়েছেন যে রাষ্ট্রের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ এবং সঠিক তথ্য পরিবেশের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পরপরই পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় সচিবালয়ে বেসরকারি টেলিভিশনের প্রধান নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে কথা বলেন তিনি। প্রায় 3 ঘন্টা চলে এই মতবিনিময়, যেখানে আলোচনা হয় টেলিভিশন সাংবাদিকদের স্বতন্ত্র বেতন কাঠামো, সুরক্ষা ও নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে। বিগত 17 বছরে গণমাধ্যম কোথায় গিয়ে পৌঁছেছে, মানুষের অবিশ্বাসের জায়গায় পৌঁছেছে, আমরা সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে বলেছি। উনি নিজেও এগুলোর ব্যাপারে জানেন, সচেতন আছেন, এবং আমরা সেই জায়গা থেকে কিভাবে গণমাধ্যমকে উত্তরণ ঘটাতে হয়, কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। যে গণমাধ্যমের একটা কাঠামো তৈরি করা দরকার, একটা নিয়ম নীতির মধ্যে যাওয়া দরকার, স্বতন্ত্রভাবে এবং গণমাধ্যম প্রফেশনাল ওয়েতে যাতে চলতে পারে। আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে। তিনি যে পরিবর্তনের সূচনা করতে চান, সেই পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে।
সাংবাদিকদের দাবি প্রেক্ষিতে আসছে বৃহস্পতিবার গণমাধ্যম কমিশন গঠন নিয়ে আলোচনার কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বলেন, রাষ্ট্রের স্বার্থেই গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সম্ভবত আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টেলিভিশনের নীতি নির্ধারকদের অতীতের মতো তোয়াজ নির্ভর সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে তিনি বলেছেন যে গণমাধ্যমকে নিখুঁত এবং দায়িত্বশীল রাখতে হলে এর অংশীজনদের সমন্বয়ে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। জনাব মারুফ কামাল খান সোহেল। বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস স্মরণে এবং ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনার আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। এতে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা। সংবাদপত্রের স্বাধীনতাকে গণতন্ত্রের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তারা। বলেন, মিডিয়ার প্রকৃত স্বাধীনতা মানে নিজের মত প্রকাশ করতে পারা। সম্পাদকরা বলেন, ফ্যাসিস্ট আমলে নানা নির্যাতনের শিকার হন গণমাধ্যম কর্মীরা। আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই। মিডিয়ার প্রকৃত স্বাধীনতা বলতে যে আমার কথাটা আমি বলতে পারবো, আমার মতটা আমি প্রকাশ করতে পারবো। আপনার যদি আমার মত পছন্দ না হয় তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, আমার কণ্ঠরোধ করবেন। শেখ মুজিব বলছিলেন সেটা হলো যে ওই সমস্ত নীতি কথা প্রেস ক্লাবে ফেলাবা, বাড়িতে নিজের ড্রয়িং রুমে ফেলাবা, আমার পত্রিকায় চাকরি করে আমার বিরুদ্ধে লেখা চলবে না। দ্যাট ওয়াজ শেখ মুজিব। 22 কাঠা জায়গার উপরে দৈনিক বাংলা ভবন, সেখানে অন্যায় ভাবে কিন্তু হাসিনা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সেই পত্রিকাটা বন্ধ করে দিয়েছে। সেমিনারে প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সাংবাদিক সংগঠন সহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পেশাগত নৈরাজ্য রোধ এবং ভিন্ন মতের মধ্যে সমন্বয় তৈরিতে ভূমিকা রাখবে। শুধুমাত্র প্রতিক্রিয়ার মনোজগতের মধ্যে না থেকে যে কোনো ধরনের ভিন্ন মতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে পারস্পরিক তর্ক বিতর্কের প্রতিযোগিতাকে প্রগতির উপাদানে আমরা কিভাবে একটা অনুষঙ্গ হিসাবে দান করতে পারি, এই কাজে আপনারা হবেন আমাদের সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগের একজন প্রধান অংশীদার। মন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকতার মৌলিক দায়িত্ব জনগণের পক্ষে কাজ করা। কনসেন্ট উৎপাদন করা হয়েছে, অনেকে এই জার্নালিজম করা হয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জেরে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 20 জন। সন্ধ্যায় আদিত্যপুর এবং আবদা ফৌজদা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আদিত্যপুর গ্রামের জাহিদ এবং আবদা ফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে। এরই জেরে দুপুরে সংঘাতে জড়ায় উভয় পক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সন্ধ্যায় দ্বিতীয় দফায় তারা সংঘর্ষে জড়ায়। এই সময় আহত হয়েছে সেখানে বেশ কয়েকজন। হাসপাতালে নিলে শেলু মিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি সুলতানপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি পদপ্রার্থী ছিলেন। নিহতের স্বজনরা জানিয়েছে যে 5 বছর আগে জাহাঙ্গীরের ভাতিজির সাথে স্থানীয় আতাউল্লার বিয়ে হয়েছে। এরপর থেকেই মূলত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সন্ধ্যায় কলহের এই বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। সেখানে জাহাঙ্গীরের সাথে আতাউল্লার পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে মেয়ের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। হাসপাতালে নিলে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
মহাখালী, সায়দাবাদ এবং গুলিস্তানে তৈরি যানজট নিরসনে অস্থায়ী ডিপো তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হকারদের উচ্ছেদ নয়, পুনর্বাসন করে শৃঙ্খলায় ফেরানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সোমবার প্রধানমন্ত্রীর সাথে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ বিষয়ক তৃতীয় দফা শেষে এসব কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভা শেষে যোগাযোগ এবং পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জানিয়েছেন যে বিআরটি প্রকল্প নিয়ে গঠিত 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। আগামী সপ্তাহেই শাহবাগ মোড়ে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা স্থাপন নিয়েও আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। এছাড়াও ঢাকার রাস্তায় এআই ক্যামেরা কতগুলো বসানো হয়েছে, বাকিগুলো কবে নাগাদ বসানো হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। ভারতের রাজস্থানের এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার আগ মুহূর্তে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার জয়পুরের একটি শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তাকে একাধিকবার চড় মারা হয় এবং মারধর করা হয়। এই হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। সিজেপির রাজ্য মুখপাত্র অভিষেক জৈন বিট্টু প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেছেন যে এই হামলা যেভাবে ঘটেছে তাতে পুলিশ এবং সরকারের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। রাজস্থান সরকার এবং পুলিশের এই আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজিৎ দীপ জানিয়েছেন যে যতই হাত তুলুক না কেন পাল্টা সহিংসতার পথ বেছে নেবেন না তিনি। এবার ফিফা বিশ্বকাপের খবর। কাউন্টডাউন শেষ, এবার বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠে নামার পালা। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বুধবার সকালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আফ্রিকার অন্যতম পরাশক্তি আলজেরিয়া। কাতার বিশ্বকাপের চেনা মুখদের নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের মিশন শুরু করতে যাচ্ছে আলবিসেলিস্তারা। তবে মাঠে লড়াই শুরুর আগে মাঠের বাইরের রণকৌশল নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঠিক কেমন হতে পারে মেসিদের একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে বিশ্ব চ্যাম্পিয়নদের আর মাত্র বাকি কয়েক ঘন্টা। বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এটাই লিওনেল মেসিদের অনুশীলনের লেটেস্ট পিকচার। প্রথম ম্যাচে চোটের কারণে নিকোলাস তাগলিওফিকোকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে লিওনেল স্ক্যালোনিকে। দিয়াগো মনরেইগোর তথ্য মতে স্ক্যালোনির মাথায় দুটি ফরমেশন রয়েছে। প্রথমটি হলো 4 ডিফেন্ডারের রক্ষণ ভাগ, যেখানে থাকবেন ফাকুন্দো মেদিনা, নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডে থাকবেন এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দি পল। দ্বিতীয় ফরমেশনটি হলো 3 ডিফেন্ডারের রক্ষণ ভাগ, যেখানে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি ও ক্রিশ্চিয়ান রোমেরো। মিডফিল্ডে থাকবেন নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, জুলিয়ানো সিমিওনে। তবে স্বস্তির খবর, আঙ্গুলের ফ্র্যাকচার কাটিয়ে পুরোপুরি ফিট গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাগলিয়াফিকোকে ছাড়া স্ক্যালোনি যদি তার চীনা 4-4-2 ফরমেশনে খেলেন, তবে শুরুর একাদশে দেখা যাবে কাতার বিশ্বকাপের প্রায় সব চীনা মুখকে। এদিকে প্রতিপক্ষ আলজেরিয়া কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নয়। টানা 4 ম্যাচ অপরাজিত থাকা আফ্রিকান এই দলটির ডাগআউটে আছেন সফল কোচ ভ্লাদিমির পেটকোভিচ, যার অধীনে র্যাঙ্কিংয়ে 28 নম্বরে উঠে এসেছে তারা। আর আলজেরিয়ার মূল অস্ত্র 20 বছর বয়সী উদীয়মান তারকা ইব্রাহিম মাজাজাকে, যাকে ডাকা হয় মাজাদোনা নামে। খোদ মেসিকে হারানোর প্রকাশ্য হুঙ্কার দিয়ে রেখেছেন এই তরুণ তুর্কি। আর্জেন্টিনার সামনে এবার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বাধা। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কোনো দল আজ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। স্ক্যালোনি মেসি জুটি কি পারবেন এই ঐতিহাসিক অপয়া রেকর্ড ভেঙে 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার সোনালি ট্রফি উঁচিয়ে ধরতে? 38 বছর বয়সী মেসির রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ধাপের উত্তর মিলবে বুধবার মাঠের লড়াইয়ে।
মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোল শূন্য ব্যবধানে রুখে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে, সেটাও বিশ্বকাপে তাদের অভিষেক ম্যাচে। লামিন ইয়ামালকে দর্শক বানিয়ে সব আলো কেড়ে নিলেন কেপ ভার্দে গোলকিপার 40 বছর বয়সী ভোজেনিয়া। লামিন ইয়ামাল আর ভোজিনিয়া দুই দলের দুই বিশ্বকাপ ডেবিউটেন্টের বয়সের ব্যবধান 21 বছর 45 দিন। অনুভূতির ব্যবধানটাও সেরকমই যোজন যোজন। লাইমলাইট যার কেড়ে নেয়ার কথা ছিল সেই স্প্যানিশ ওয়ান্ডার কিডকে দর্শক বানিয়ে সব আলো কেড়ে নিলেন কেপ ভার্দে গোলকিপার 40 বছর বয়সী ভোজিনিয়া। জনসংখ্যার হিসেবে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লিখল নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের একটা, আর সেখানে সবচেয়ে বয়স্ক গোলরক্ষক হিসেবে বিশ্বকাপ ডেবিউতে ক্লিনশিট রেখে বড় অবদান রাখলেন ভোজিনিয়া। সেভ করেছেন 7টা গোল। এই উল্লাসটাই তাদেরই মানায়। কিছু ড্র থাকে জয়ের সমান, এই ড্র ঠিক তাই। বিশ্বকাপ ইতিহাসেরই এটা সেরা ড্র কিনা প্রশ্ন থেকে যাবে। স্পেনের ব্যাপারে একটা কথা প্রচলন আছে, দলটা ফুটবল খেলে নিজের বল মনে করে। এই ম্যাচেও তাই 74 ভাগ বলই ছিল স্পেনের দখলে। স্পেনের 23টা শটের বিপরীতে কেপ ভার্দের শট 6টা, স্প্যানিশদের অন টার্গেট শট 8টা। কেপ ভার্দে গোলমুখে শট নিয়েছে মাত্র 1টা। স্পেনের 10 কর্নারের বিপরীতে কেপ ভার্দে কর্নার পেয়েছে 1টা। কিন্তু ফুটবল যে গোলের খেলা, ইউরো চ্যাম্পিয়নরা সেখানেই পেরে ওঠেনি। ম্যাচের আধ ঘন্টা পর্যন্ত গোলমুখে মাত্র 1টা শট নেয় স্পেন। প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে ধার বাড়ায়। 40তম মিনিটে ওপেন নেট পেয়েও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার ফেরান তোরেস। ক্রসবারে লেগে ফিরে আসা বলে মাইকেল অরজাবালের হেড, সেটা সেভ করেন ভোজিনিয়া। ম্যাচ জুড়েই স্পেনের সামনে দেয়াল হয়েছিলেন 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। তাকে কাটিয়ে জালের দিশা খুঁজে পেতে সদ্য চোট থেকে ফেরা ইয়ামালকেও বাধ্য হয়ে নামিয়েছিল স্পেন, তাতেও কাজের কাজ হয়নি। 18 বছর 342 দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হওয়া বার্সা তারকাও ভাঙতে পারেননি ভোজিনিয়া বাধা। স্পেনের এই দলটাই নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়, বার্সেলোনার সেখানে 8 জন। প্রশ্ন উঠছে, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে কি তবে ভুল সিদ্ধান্তই নিলেন, নাকি রিয়াল সমর্থকদের বদদোয়ায় এই পরিণতি? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।